নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছে আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, নইলে গুপ্ত স্বৈরাচার আবার এসে বসবে। দলীয় নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঘরে ঘরে গিয়ে দেশ গঠনের ডাক দেওয়ার আহ্বান জানান তিনি। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা সম্মেলন, আর একে ঘিরে সকাল থেকেই শহরের টাউন হলে উপস্থিত হতে থাকে কাউন্সিলর সহ কর্মী সমর্থকরা। সম্মেলনে বিএনপি নেতারা বলেন, এদেশে ধর্ম নিয়ে আর রাজনৈতিক ব্যবসা করতে দেওয়া হবে না। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দলীয় নেতাকর্মীদেরকে দেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে 1/11-এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। জনগণই মূল শক্তি, তাই প্রতিটি ঘরে ঘরে দলীয় নেতাকর্মীদেরকে গিয়ে বিএনপির কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। সবার আগে বাংলাদেশ, এটা মনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে এগিয়ে যাবারও নির্দেশ দেন বিএনপির হাইকমান্ড। উৎস কাজেই সেই জনগণকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জনগণের সাথে থাকতে হবে। ফ্যাসিস্ট বিদায়ের 14 মাস পেরোলেও প্রতিনিধিত্বহীন সরকার দেশ চালাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, মানুষের চাওয়া একটি নির্বাচিত সংসদ ও গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার। রাজধানীতে এক সেমিনারে অন্যান্য দলের নেতারা বলেন, নির্বাচন করাটাই এখন বড় সংকট। সংস্কার নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার রাজধানীর BIISS মিলনায়তনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। সেমিনারে দেশের বর্তমান অবস্থা, নির্বাচন, সংস্কার, অর্থনৈতিক পরিস্থিতি এবং এসব বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়। জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, জনগণের বাইরে গিয়ে যে চর্চা চলছে তা জাতিকে বিভক্ত করবে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত। ফার্স্ট থিং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। মানুষ এখনো জানতে চায় ভোট হবে কিনা, কিন্তু এখনো কেন এমন প্রশ্ন রয়েছে তা নিয়ে উদ্বেগ জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, সরকার প্রধান বলছেন খুব ভালো নির্বাচন হবে, তবে তার কোনো দৃশ্যমান নেই। ভোটের কথা দিয়ে আছে যেভাবে বলা হয়েছে তাদের 4.5 মাস, এখনো মানুষ আমাকে প্রশ্ন করে ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? ঐক্যমত্যের বাহিরে গিয়ে নানা প্রস্তাবনার মধ্য দিয়ে জাতির মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যেন বেড়েই চলেছে। পিয়ার নিয়ে ইসির মুখোমুখি এনসিপি। শাপলা প্রতীক না পাওয়ায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি নির্বাচন প্রতিহত করার। বিশেষজ্ঞরা বলছেন, এমন মন্তব্য কর্তৃত্বমূলক আচরণের শামিল, হারাতে পারে জনগণের আস্থা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে। এনসিপি, নাগরিক ঐক্য আর নির্বাচন কমিশন যেন সাংঘর্ষিক অবস্থানে।
এনসিপির নেতারা বলছেন শাপলা প্রতীক ছাড়া কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি নন। হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন প্রতিহতের। রাজনৈতিক মহলে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে কাউকেই এই প্রতীক দেওয়া হয়নি, চাওয়া হয়েছে বিকল্প প্রস্তাব। তবে কমিশন এই সিদ্ধান্তের কারণ প্রকাশ না করলেও বলছেন এটা তাদের সাংবিধানিক এখতিয়ারের অন্তর্ভুক্ত। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। এছাড়াও বলেছেন কমিশনের দৃষ্টি জনপ্রিয়তা নয়, বরং ন্যায্য আর স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই। নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে করব, আপনাদের সাথেও করব। ধন্যবাদ আপনাদেরকে। ইসি এনসিপি দ্বন্দ্ব নিয়ে সাধারণ জনগণ বলছেন প্রতীকের ওপর দলীয় জনপ্রিয়তা নির্ভর করে না। অনেকে এই দাবিকে অযৌক্তিকও মনে করছেন। বাচ্চাদের মতন করতেছেন যে আমাকে এটা দিতেই হবে, প্রতীক দাও নাহলে নির্বাচন হবে না, আমাদেরকে এটা দাও নাহলে নির্বাচন হবে না। গণতান্ত্রিক দেশের প্রতীক আপনাকে কখনো দলে জয় করবে না, আপনাকে জয় করতে হলে মানুষের জয় করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার যদি যেভাবে হস্তক্ষেপ করেছে, এনসিপিও যদি সেই অনুযায়ী সেই পথ অনুসরণ করে যে আমাদের এটা দিতে হবে আমাদের, তাহলে হাসিনা আর এনসিপি বা বর্তমান গণতন্ত্রের কোনো পার্থক্য দেখি না। অযুক্তি, কারণ এটা জাতীয় শাপলা, এটা কিন্তু একটা বিশাল ব্যবসা, এটা কখনো মার্কা নিয়ে দিতে পারে না। এদিকে বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক নেতাদের এমন হুঁশিয়ারি কর্তৃত্বমূলক আচরণের পরিচায়ক, ক্ষুণ্ণ করতে পারে জনগণের আস্থা। এই নির্বাচন কমিশনের সঙ্গে যে তাদের দ্বন্দ্বটা, এইটার মূলত আছে তাদের আধিপত্য বিস্তারে বা কর্তৃত্ব পরায়ণতার রাজনীতি, যে তাদের কথা শুনছে না, তাদের কথা গ্রহণযোগ্য হচ্ছে না। বিষয়টি এইরকম একটা দম্ভমূলক একটা আচরণ আমরা পরিলক্ষিত করছি। একে তো মার্কা গুরুত্বপূর্ণ নয়, আর দ্বিতীয়ত যে ধরনের কর্তৃত্ববাদী আচরণ তারা প্রকাশ করছে মার্কাকে ঘিরে, সেগুলো কিন্তু রাজনীতির দল হিসেবে তার জনমনে তাদের স্থায়িত্ব, জনমনে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে। রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিরপেক্ষ ও সমান সুযোগ নিশ্চিত করাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল শর্ত। আর সেই শর্ত মেনেই কাজ করার আহ্বান সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা নির্বাচন কমিশন থেকে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলেও মন্তব্য করেন তিনি। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোন রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দিব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দিব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দিব না। জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে সাধারণ মানুষ দেখছে নতুন আশার আলো হিসেবে। গণতন্ত্র, দুর্নীতি দমন, ফিলিস্তিন ও জলবায়ু প্রসঙ্গে তার দৃঢ় অবস্থান ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে দেওয়া প্রতিশ্রুতিকে তারা দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর ভোটাধিকার নিয়ে দীর্ঘদিনের শঙ্কা থাকলেও এবার অবাধ নির্বাচনের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে অনেকেই। তাদের মতে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ কমিশন ও সংস্কারমূলক পদক্ষেপ অত্যন্ত জরুরি। উনি যে কমিটমেন্ট বিগত দিনগুলোতে দিয়ে আসছে সেগুলা আমরা দেখতেছি যে উনি ধীরে ধীরে সেগুলা রাখার চেষ্টা করছে এবং আমরা সাধারণ জনগণ চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, সেজন্য আমরা চাচ্ছি একটা নির্বাচিত সরকার আসুক। নির্বাচনটাও যেন আমাদের সবার জন্য একটা শুভকর নিয়ে আসে এবং সামনে যেন আমরা সুন্দরভাবে দেশটাকে আগায় নিয়ে যেতে পারি। দুর্নীতি দমন ও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ঘোষণায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। তারা মনে করে এ অর্থ দেশের উন্নয়ন খাতে কাজে লাগালে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বড় পরিবর্তন আসবে।
আন্তর্জাতিক ইস্যুতেও তারা সচেতন প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের শিশু হত্যা বন্ধের আহ্বান ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাওয়াকে বাংলাদেশের নৈতিক অবস্থান হিসেবে দেখছেন জনগণ। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে দেখতে চাই, এটা আমাদের সারা পৃথিবীর মুসলমানের দাবি। সেই দাবি মূলত আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা জাতিসংঘে তুলে ধরতে পারছি। যখন নেতানিয়াহু ভাষণ দিতে গিয়েছেন তখনও অনেক ওই অ্যাসেম্বলি রুম থেকে বের হয়ে গেছে, তাই না? তো এটা আসলে আমাদের অবস্থান থেকে আমাদের ন্যায়ের জায়গাটা তুলে ধরা। আমি মনে করি ওনার ইচ অ্যান্ড এভরি স্পিচ আমাদের জন্য, আমাদের ইচ অ্যান্ড এভরি ওপিনিয়ন ইন ফিউচার একটা ভালো প্রতিফলন নিয়ে আসবে আমাদের সবকিছুতে। পরিবেশ ও জলবায়ু নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপকূল ও হাওর অঞ্চলের মানুষের আশা সরকারি উদ্যোগ ও বৈশ্বিক সহযোগিতা মিলে তাদের জীবনে বাস্তব পরিবর্তন আসবে। প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। গবেষণাগার। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস পেলেন বিশ্ব নেতাদের অভূতপূর্ব সমর্থন। 11 দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী সংগঠনের প্রতিনিধিরা একসাথে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা জানালেন। পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাসও দেন তারা। আরো জানাচ্ছেন ইশরাত জাহান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল স্যুটে এক নজিরবিহীন বৈঠক হলো। বিশ্বের 11টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী নেতারা একসাথে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রিবার্গা। সঙ্গে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার বরিস তাদিচ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ সহ একঝাঁক বিশ্বনেতা। এছাড়া কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি, রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি এবং জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে। জাতিসংঘ সনদের 8 দশক সাবেক নেতারা ডক্টর ইউনূসের দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায় বিচারের আজীবন অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণকে পূর্ণ সমর্থন জানান। ভবিষ্যতের রূপরেখা তৈরি। ডক্টর ইউনূস আবেগাপ্লুত হয়ে বলেন, এই সমর্থন অপ্রত্যাশিত। তিনি গত 15 বছরের অপশাসনকে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, জনগণ রাতারাতি পরিবর্তন চায়, অথচ সীমিত সম্পদ দিয়ে তা কঠিন। এদিকে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইশরাত জাহান, নাগরিক। একজন স্বপ্নবাজ মানুষ, যিনি স্বপ্ন দেখতেন দেশকে নিয়ে। 1000 বছরের পুরনো ঢাকা এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছিল, যিনি হয়ে উঠেছিলেন সাধারণের একজন। উন্নয়ন আর ভালোবাসা দিয়ে রাজনৈতিক মাঠে ছিলেন দল মত নির্বিশেষে সকলের মধ্যমণি। স্বপ্ন দেখানো সেই মানুষ আনিসুল হকের আজ জন্মদিন। আনিসুল হক একটি ভালোবাসার নাম, একটি আবেগের নাম। নামটি শুনলেই স্বচ্ছ একটি মুখ ভেসে ওঠে স্মৃতির পর্দায়। ছিলেন জনতার নগর পিতা, শুধু ঢাকা নয় সারা দেশের মানুষের প্রিয় মুখ ছিলেন। আনিসুল হকের জন্ম 1952 সালের 27 সেপ্টেম্বর নোয়াখালী জেলায়। অর্থনীতির উপর পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। 80-র দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশের পর্বে জড়িয়ে পড়েন তিনি। আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের পল্লী সংস্কৃতি, এগুলো আমাদের রত্নভাণ্ডার। টিভি উপস্থাপক হিসেবে আনিসুল হকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। 1980 থেকে 90-এর দশকে টেলিভিশনে ম্যাগাজিন অনুষ্ঠান, আনন্দ মেলা, অন্তরালে এবং জলসা উপস্থাপন করে ব্যাপক পরিচিতি পান। বলা না বলা ও সবিনয়ে জানতে চাইছিল তার অন্যতম সেরা টিভি অনুষ্ঠান। আসুন আজকে আমরা স্বপ্ন দেখি, একসঙ্গে থাকার স্বপ্ন, সৎভাবে থাকার স্বপ্ন। ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাসের নাম ছিলেন আনিসুল হক। 2005 থেকে 2006 বিজিএমইএ সভাপতির দায়িত্ব পালনের পর 2008 সালে নির্বাচিত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি।
2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। দায়িত্ব নিয়ে চমক দেখান অব্যবস্থাপনায় ঠাসা ঢাকাকে ঘিরে। আসেন আমরা সাহসী হই, এর বিরুদ্ধে দাঁড়াই, রাস্তাঘাট এরকম দখল বন্ধ করি, দুটা সাহসের পরিচয় দেই, তাহলেই এই দখলদার বন্ধ হবে। তিনি বিশ্বাস করতেন মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে। মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে। এই বদলে দেওয়া স্বপ্নের তালিকায় ছিল যানজটমুক্ত সবুজ ঢাকা, ছিল নারী ও শিশু বান্ধব ঢাকা। দুর্নীতির বিরুদ্ধেও ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তুমুল সম্ভাবনা নিয়ে নগরবাসীকে দেখিয়েছিলেন মায়াময়, ছায়াময়, বাসযোগ্য শহরের স্বপ্ন। দারুণ সম্ভাবনা জাগিয়েও অগ্রগতিকে মাঝপথে রেখে অন্য ভুবনে পাড়ি জমান ক্ষণজন্মা মেয়র আনিসুল হক। আকাশ সমান ব্যথা নিয়ে মানুষ আজও বলে বেড়ায় এই শহরে একজন সুপারম্যান এসেছিলেন। ভালো থাকুন প্রিয় আনিসুল হক, জন্মদিনে এই প্রত্যাশা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ৬ষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবিতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে বিক্ষোভ চলছে। শুক্রবার গ্রেফতার হয়েছেন পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। এরপরে বেশ কিছু এলাকায় কারফিউ জারি রয়েছে। রাজধানী লেহ শহরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। হাড় কাঁপানো শীতের মাঝেও জেনজির বিক্ষোভে উত্তপ্ত ভারতের লাদাখ। পৃথক রাজ্যের মর্যাদা ও বিশেষ সাংবিধানিক সুরক্ষা সহ 4 দফা দাবি তাদের। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন চালালেও পরবর্তীতে তার রূপ নেয় সহিংসতায়। 10 সেপ্টেম্বর থেকে 4 দফা দাবিতে ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচু সহ 15 জন অনশনে বসেন। মঙ্গলবার 2 অনশনকারী অসুস্থ হয়ে পড়লে লাদাখ অ্যাপেক্স বডির যুব শাখা আন্দোলনের ডাক দেয়। পরদিন সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এদিকে মোদি সরকারের সাথে আন্দোলনকারীদের বসার তারিখ পেছানোয় ক্ষোভ জমতে থাকে বিক্ষোভকারীদের মধ্যে। বুধবার পুলিশের সাথে সংঘর্ষ ঘটে। বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আগুন দেন তারা। 4 জন নিহত হন, আহত হন 80 জন। চলমান আন্দোলনের মধ্যে বিশিষ্ট জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। জেনজির এই আন্দোলনে পরোক্ষভাবে নেতৃত্ব দেয়ায় সরকারের ক্ষোভের মুখে পড়েন তিনি। বাতিল করা হয় তার সংস্থার লাইসেন্সও। ওয়াংচুকের গ্রেপ্তারের পর লেহ শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কায় জারি রয়েছে কড়া কারফিউ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর লাদাখেও জেনজির বিক্ষোভকে হুমকি হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকরা। শাশ্বতী সরকার, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।